আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি। মাফ করে দিও আমায়। হ্যালো। অরিক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, কাজ শেষ। কি হয়েছে বলো। তুই একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না। মনে হয় না সে বাঁচবে। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে আমি তোকে জুতা পিটা করব। আঙ্কেল প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমি নীলাকে বিয়ে করে সারা জীবন এই বাসায় থাকতে চাই। তুই যাবি নাকি তোকে জুতো দিয়ে পিটাতে পিটাতে আমি বাসা থেকে বের করবো? কাকে মা বলে ডাকবো? এই পৃথিবীতে আমার কেউ রইল না। কিসের অপারেশন? বাবা ডাক শুনতে চাইছিলেন না? এটা সেই অপারেশন। তোমাকে বাবা ডাক শুনানোর অপারেশন। ডাক্তার তাকে বারবার বলেছি লাইফ ফিক্স আছে, সে শুনেনি। তোমরা তো ভেবেছিলে সে মারা গেছে, কিন্তু না, সে মারা যায়নি। এই যে দেখো, সে বেঁচে আছে। কি? এটা আমার বাচ্চা? আমার বাচ্চা বাচ্চা রইছে? এতদিনের ভালোবাসা, এতদিনের আবেগ আর এতগুলো পর্বের অপেক্ষার পর গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্ব আমাদের সবাইকে কাঁদিয়ে বিদায় নিল। কে ভেবেছিল বৃষ্টির মতো একটা নিষ্পাপ মেয়ের এমন করুণ পরিণতি হবে? যে মেয়েটি নিজের জীবনের বিনিময়ে ভালোবাসার মাতৃত্বের এক অমর দৃষ্টান্ত রেখে গেল, তার এই বিদায় কি আসলেই মেনে নেওয়া যায়? অন্যদিকে সম্পদের লোভে অন্ধ হয়ে যারা ভালোবাসাকে পায়ে ঠেলেছিল, তারা কি পেল শেষ পর্যন্ত? আর এই সবকিছুর মাঝেই মিরাজের নতুন ঘোষণা, 2 পৃথিবীর রাজা। কি হতে যাচ্ছে এই নতুন নাটকে? কেন এই নতুন সিরিজের নাম এমন দেওয়া হলো? সবকিছু নিয়ে আজকের এই বিস্তারিত আয়োজনে আপনাদের স্বাগতম। সত্যি কথা বলতে কি, একটা নাটক যখন দিনের পর দিন আমরা দেখি, তখন সেই নাটকের চরিত্রগুলো আর শুধু পর্দার চরিত্র থাকে না, তারা যেন আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ হয়ে ওঠে। গরিব ঘরের রাজপুত্র নাটকটি ঠিক তেমনই একটি জায়গা করে নিয়েছিল আমাদের সবার মনে। এই নাটকের প্রতিটি পর্ব, প্রতিটি দৃশ্য আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে এবং জীবনের অনেক রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। কিন্তু শেষ পর্বটি যেন আমাদের সব আবেগ আর অনুভূতির বাঁধ ভেঙে দিয়েছে। শুরু থেকেই আমরা দেখেছি অনেক চরিত্রটির জীবনের নানা সংগ্রাম আর টিকে থাকার লড়াই। তারই লড়াইয়ে সব সময় ছায়ার মতো পাশে ছিল বৃষ্টি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ যখন অনেকের সব সংগ্রাম শেষ হওয়ার কথা, ঠিক তখনই তাকে জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হলো। আজকের পর্বের শুরুতেই আমরা দেখেছি যে অনেক তার সম্পত্তির অধিকার বুঝে নেওয়ার জন্য একদল দুর্নীতিবাজ মানুষ আর গুন্ডা বাহিনীর মুখোমুখি দাঁড়িয়েছে। সেখানে কোনো ভয় বা পিছু হটার জায়গা ছিল না। অনেক অত্যন্ত সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করে। তার চোখে মুখে যে আত্মবিশ্বাস আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে স্পৃহা আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। সে প্রমাণ করে দিয়েছে যে সত্যের পথে থাকলে একা হলেও শত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। এই দৃশ্যটি শুধু একটি অ্যাকশন দৃশ্য ছিল না, বরং এটি ছিল সমাজের সেই সব লোভী আর দুর্নীতিবাজ মানুষদের প্রতি একটা কড়া চপেটাঘাত, যারা টাকার জোরে অন্যের অধিকার কেড়ে নিতে চায়। অনেক যখন তাদের সমস্ত ষড়যন্ত্র আর মিথ্যার জাল ছিন্নভিন্ন করে দিচ্ছিল, তখন দর্শক হিসাবে আমাদের মনেও একটা বিজয়ের আনন্দ কাজ করছিল। কিন্তু আমরা কেউই তখনও জানতাম না যে এই বিজয়ের আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। অনিক যখন তার অধিকার আদায়ের জন্য বাইরের পৃথিবীতে লড়াই করছে, ঠিক তখনই হাসপাতালের 4 দেয়ালে মৃত্যুর সাথে লড়াই করছিল তার জীবনের সবচেয়ে কাছের মানুষটি, তার প্রিয়তমা স্ত্রী বৃষ্টি। পরিচালক এখানে খুব চমৎকারভাবে 2টি ভিন্ন জগতের লড়াইকে সমান্তরালভাবে দেখিয়েছেন। একদিকে জীবনের অধিকার আদায়ের লড়াই, আর অন্যদিকে জীবন বাঁচানোর লড়াই। এই 2টি দৃশ্য যখন একসাথে চলছিল, তখন আমাদের বুকের ভিতরটা অজানা এক আতঙ্কে কেঁপে উঠছিল। হাসপাতালের দৃশ্যগুলো এত বেশি ইমোশনাল ছিল যে চোখের পানি ধরে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। বৃষ্টির অবস্থা যখন খুব খারাপ, তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে সে অনিককে ফোন করে।
এই ফোনালাপটি ছিল পুরো নাটকের অন্যতম সেরা এবং সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য। বৃষ্টি হয়তো তার নিজের শারীরিক অবস্থা বুঝতে পেরেছিল। সে হয়তো ভিতর থেকে অনুভব করতে পারছিল যে এই যাত্রায় সে আর ফিরে নাও আসতে পারে। ফোনে তার সেই কাঁপাকাপির কণ্ঠ আর প্রতিটি কথায় যে পরিমাণ আবেগ মিশেছিল তা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বৃষ্টি যখন অনেকের কাছে নিজের সব ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছিল, তখন আসলে সে শুধু একজন স্ত্রী হিসেবে নয়, বরং একজন মা হিসেবে তার শেষ আকুতি জানাচ্ছিল। সে জানত তার এই লড়াইটা শুধু তার নিজের জন্য নয়, তার গর্ভের অনাগত সন্তানের জন্য। সে তার বাবার প্রতি অনিকের যে দায়িত্ববোধ সেটা মনে করিয়ে দেয়। এই দৃশ্যটি প্রমাণ করে যে একজন নারী যখন মা হতে যায় তখন সে কতটা নিঃস্বার্থ হয়ে ওঠে। সে নিজের জীবনের পরোয়া না করে শুধু তার ভালোবাসার মানুষগুলোর ভালো থাকার কথাই ভাবে। অনিক যখন ফোনের ওপাশ থেকে বৃষ্টির কথাগুলো শুনছিল, তখন তার চেহারায় যে অসহায়ত্ব ফুটে উঠেছিল তা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। যে ছেলেটি একটু আগে একা হাতে একদল গুন্ডাকে ঘায়েল করেছে, সে তার স্ত্রীর এই কান্নার সামনে এসে কতটা অসহায় হয়ে পড়ল, সেটাই এই দৃশ্যের মূল সৌন্দর্য। হাসপাতালের ভেতরে যখন বৃষ্টির অপারেশন চলছিল, তখন বাইরের পরিবেশটা ছিল আরও বেশি গুমোট আর থমথমে। সাব্বির আর বৃষ্টির বাবার যে কান্না আর অস্থিরতা আমরা দেখেছি, তা আমাদের বাস্তব জীবনের খুব পরিচিত একটা দৃশ্য মনে করিয়ে দেয়। যখন আমাদের প্রিয় কোনো মানুষ ওটিতে থাকে আর আমরা বাইরে অপেক্ষা করি, তখন প্রতিটা সেকেন্ড যেন এক একটা বছরের মতো মনে হয়। সাব্বির চরিত্রটি এই নাটকে অনিকের শুধু একজন বন্ধুই নয়, বরং একজন ভাইয়ের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। বৃষ্টির জন্য তার যে আকুলতা আর প্রার্থনা, সেটা প্রমাণ করে যে রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী হতে পারে। বৃষ্টির বাবা যখন তার মেয়ের জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদছিলেন, তখন একজন বাবার অসহায়ত্ব খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার মেয়েকে হারানোর ভয়ে কতটা আতঙ্কিত ছিলেন সেটা তার চোখের পানিতেই বোঝা যাচ্ছিল। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলেন, কিন্তু সব চেষ্টা, সব প্রার্থনা আর সব অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ডাক্তার বাইরে এলেন, তখন তার চেহারার অভিব্যক্তি দেখেই আমরা বুঝতে পারছিলাম যে খুব ভয়ঙ্কর কোনো দুঃসংবাদ আসতে যাচ্ছে। ডাক্তার যখন অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে জানালেন যে তারা বৃষ্টিকে আর বাঁচাতে পারেননি, তখন পুরো হাসপাতালের পরিবেশ যেন একদম স্তব্ধ হয়ে গেল। এই খবরটি শুধু অনিক বা বৃষ্টির পরিবারের জন্যই নয়, বরং আমাদের মতো হাজারো দর্শকের জন্যও ছিল একটা বড় ধাক্কা। আমরা সবাই মনে মনে প্রার্থনা করছিলাম যেন কোনো একটা মিরাকেল হয়, যেন বৃষ্টি বেঁচে ফিরে আসে তার সন্তানের কাছে, তার অনিকের কাছে। কিন্তু বাস্তবতা সবসময় রূপকথার মতো হয় না। পরিচালক আমাদের এই নির্মম বাস্তবতার সাথেই পরিচয় করিয়ে দিলেন। বৃষ্টির মৃত্যুর খবর শুনে অনেক যখন হাসপাতালে ছুটে আসে, তখন তার সেই ছুটে আসা, তার সেই পাগলের মতো কান্না আমাদের সবার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। যে মানুষটি একটু আগে সব বাধা জয় করে ফিরেছিল, সে এখন তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হেরে গিয়ে একদম নিঃস্ব হয়ে গেল। অনেক যখন বৃষ্টির নিথর দেহের পাশে দাঁড়িয়ে কাঁদছিল, তখন তার প্রতিটি চোখের পানি যেন আমাদের অন্তরে এসে আঘাত করছিল। সে তার ভালোবাসার মানুষটিকে একটু ছুঁয়ে দেখার জন্য, একটু কথা বলার জন্য যে আকুতি করছিল, তা সত্যিই সহ্য করার মতো ছিল না। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কী হতে পারে, যখন সে তার জীবনের সব সফলতা হাতের মুঠোয় পায়, কিন্তু সেই সফলতা উদযাপন করার জন্য তার প্রিয় মানুষটি আর বেঁচে থাকে না। বৃষ্টির এই আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃত্ব কতটা মহান আর কতটা কষ্টের হতে পারে। একটি নতুন জীবন পৃথিবীতে আনার জন্য একজন মাকে তার নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে হয়। এই দৃশ্যটি আমাদের সমাজের সকল মায়েদের প্রতি একটি গভীর শ্রদ্ধাবোধ তৈরি করে। এরপর নাটকের গল্প এগিয়ে যায় গোরস্থানের সেই হৃদয়স্পর্শী দৃশ্যের দিকে। সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, কিন্তু প্রিয়জন হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। অনেক যখন বৃষ্টির কবরের পাশে একা বসে থাকে, তখন তার সেই শূন্য দৃষ্টি আর নীরবতা অনেক কিছু বলে দেয়।
সাব্বির আর বৃষ্টির বাবা যখন কবরের চারপাশে বেড়া দিচ্ছিল, তখন তাদের সেই কাজের মধ্যে দিয়েও বৃষ্টির প্রতি তাদের অসীম ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। তারা হয়তো মনে করছিল এভাবেই তারা বৃষ্টিকে একটু সুরক্ষিত রাখতে পারবে। ঠিক এই মুহূর্তেই সেখানে এমন একজনের আগমন ঘটে, যাকে আমরা এই পুরো নাটকে শুধু সম্পদের লোভে অন্ধ একজন মানুষ হিসেবেই দেখেছি। মেঘলা বা মায়া, যে নামেই ডাকি না কেন, এই চরিত্রগুলো আমাদের সমাজের সেই সব মানুষের প্রতিচ্ছবি যারা ভালোবাসার চেয়ে টাকাকে বেশি মূল্যায়ন করে। সে যখন গোরস্থানে আসে আর অনিকের কাছে ক্ষমা চায়, তখন অনিকের বলা কথাগুলো ছিল পুরো নাটকের সবচেয়ে বড় মেসেজ বা শিক্ষণীয় বিষয়। অনিক তাকে খুব স্পষ্টভাবেই বুঝিয়ে দেয় যে বৃষ্টির জীবনের মূল্য কোনো সম্পদ দিয়ে মাপা যাবে না। বৃষ্টি শুধু একটা সন্তান চেয়েছিল, একটা সুন্দর সংসার চেয়েছিল, আর সেটার জন্য সে হাসি মুখে নিজের জীবন দিয়ে দিয়েছে। আর অন্যদিকে এই লোভী মানুষগুলো শুধু সম্পদের পেছনে ছুটেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কি পেয়েছে? তাদের কাছে হয়তো আজ অনেক সম্পদ আছে, কিন্তু শান্তি নেই, ভালোবাসা নেই। অনেক যখন সেই শিশুটিকে তাদের হাতে তুলে দেয়, তখন আসলে সে তাদের প্রতি কোনো ঘৃণা বা ক্ষোভ দেখায়নি, বরং সে তাদের একটা সুযোগ দিয়েছে জীবনের আসল অর্থ বোঝার। সে তাদের বুঝিয়ে দিয়েছে যে সম্পদ মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি আর ভালোবাসা একমাত্র ত্যাগের মাধ্যমেই পাওয়া যায়। গোরস্থানের সেই বিষাদময় পরিবেশ আর অনেকের সেই চরম নিঃস্বার্থ সিদ্ধান্তের কথা বলতে গিয়ে আমার নিজেরও গলা ধরে আসছিল। অনেক যখন তার নিজের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মেঘলা এবং মায়ার হাতে তুলে দিল, তখন সেই মুহূর্তটি যেন আমাদের এতদিনের চেনা হিসাব নিকাশ সব উল্টে দিল। সাধারণ দৃষ্টিতে দেখলে যে কারো মনে হতে পারে অনেক কেন তার স্ত্রীর মৃত্যুর বিনিময়ে পাওয়া এই শেষ স্মৃতিটুকু, এই নিষ্পাপ শিশুটিকে সেই সব মানুষদের হাতে তুলে দিল যারা কোনোদিন তাদের ভালো চায়নি। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারব অনেকেরই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা বিশাল এক মনস্তাত্ত্বিক দর্শন। অনেক আসলে তাদের প্রতি কোনো প্রতিশোধ নেয়নি, বরং তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এই শাস্তি কোনো শারীরিক আঘাত নয়, এই শাস্তি হল বিবেকের দংশন। মায়া এবং মেঘলা সারা জীবন টাকার পেছনে ছুটেছে। তারা ভেবেছে টাকা আর সম্পত্তি থাকলেই জীবনের সব সুখ কেনা যায়। তারা ভালোবাসাকে মূল্যায়ন করেনি। তারা বৃষ্টির মতো একটি সাধারণ মেয়ের সরলতাকে বারবার উপহাস করেছে। কিন্তু আজ যখন সব সম্পত্তির অধিকার তাদের হাতে, আর তাদের কোলে সেই বৃষ্টিরই রেখে যাওয়া একটি নিষ্পাপ প্রাণ, তখন তারা বুঝতে পারছে এই সম্পত্তির আসলে কোনো মূল্যই নেই। একটি মৃত মানুষের রেখে যাওয়া জীবনের সামনে তাদের এতদিনের অহংকার, এতদিনের লোভ যেন এক মুহূর্তে মাটিতে মিশে গেল। অনেক তাদের এই শিশুটি দিয়ে আসলে বোঝাতে চেয়েছে যে তোমরা সারা জীবন যা চেয়েছ তা হয়তো পেয়েছ, কিন্তু এর বিনিময়ে তোমরা যে পাপ করেছ তার বোঝা তোমাদের সারা জীবন এই শিশুটির চোখের দিকে তাকিয়ে বয়ে বেড়াতে হবে। শিশুটি যখনই তাদের দিকে তাকাবে, তাদের মনে পড়বে বৃষ্টির সেই নিষ্পাপ মুখ আর তাদের নিজেদের করা অমানবিক আচরণের কথা। এর চেয়ে বড় প্রতিশোধ আর এর চেয়ে বড় ক্ষমা পৃথিবীতে আর কি হতে পারে? মেঘলা আর মায়ার চরিত্রের এই যে পতন, এটা আমাদের সমাজের জন্য এক বিশাল বার্তা। আমরা অনেক সময় দেখি কিছু মানুষ টাকার গরমে অন্ধ হয়ে যায়। তারা ভাবে তাদের টাকা আছে বলে তারা যাকে খুশি তাকে অপমান করতে পারে, যার খুশি তার অধিকার কেড়ে নিতে পারে। কিন্তু প্রকৃতির বিচার বড়ই অদ্ভুত। প্রকৃতি এমনভাবে হিসেব মেলায় যে অহংকারীকে ঠিকই একদিন তার ভুলের জন্য অনুতপ্ত হতে হয়। মায়া যখন গোরস্থানে দাঁড়িয়ে কাঁদছিল, তখন তার সেই কান্না দেখে আমাদের মনে কোনো সহানুভূতি জন্মায়নি, বরং মনে হয়েছে এই কান্নাই তার প্রাপ্য ছিল। সে যদি আগে একটু বুঝত, সে যদি সম্পত্তির মোহ ত্যাগ করে বৃষ্টির ভালোবাসাকে সম্মান করত, তাহলে হয়তো আজ এই দিনটি দেখতে হতো না। অন্যদিকে মেঘলার অবস্থা আরও করুণ। সে হয়তো কোনোদিন বুঝতে পারেনি যে তার একটা ভুলের কারণে একটা মেয়ের জীবন এভাবে শেষ হয়ে যাবে, আর তাকে সারা জীবন সেই অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে হবে। শিশুটিকে কোলে নিয়ে তারা যখন দাঁড়িয়েছিল, তখন তাদের চারপাশের বিশাল পৃথিবীটা যেন তাদের কাছে একটা বন্দিশালার মতো মনে হচ্ছিল। তাদের কাছে এখন সব আছে, কিন্তু সেই সব কিছু উপভোগ করার মতো শান্তি তাদের মনে আর অবশিষ্ট নেই। অনিকের এই একটি সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে যে সে শুধু নামেই গরিব ঘরের রাজপুত্র ছিল না, বরং মনের দিক দিয়ে সে ছিল একজন সত্যিকারের রাজা। তার কাছে টাকা পয়সার চেয়ে ভালোবাসা আর মনুষ্যত্বের মূল্য অনেক বেশি। সে তার সন্তানকে তাদের কাছে দিয়ে হয়তো একা হয়ে গেল, কিন্তু সে তার বিবেকের কাছে পরিষ্কার থাকল, আর তাদের জন্য রেখে গেল এক অন্তহীন অনুশোচনার আগুন। বৃষ্টির চরিত্র নিয়ে যদি আরেকটু বলতে হয়, তবে বলবো এই নাটকের আসল হিরো আসলে বৃষ্টি নিজেই।
শুরু থেকে শেষ পর্যন্ত সে শুধু দিয়েই গেছে, কখনো কিছু পাওয়ার আশা করেনি। সে অনিককে ভালোবেসেছে কোনো স্বার্থ ছাড়া, সে অনিকের পরিবারের জন্য সব কিছু সহ্য করেছে হাসি মুখে, আর সবশেষে সে তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। বৃষ্টির এই মৃত্যু হয়তো আমাদের কাছে খুব অবিচার মনে হতে পারে পরিচালক কেন এমন করলেন, বৃষ্টিকে কেন বাঁচিয়ে রাখলেন না। কিন্তু নাটকের গল্পের খাতিরে আর বাস্তবতার একটা রুক্ষ রূপ তুলে ধরার জন্যে এই মৃত্যুটা হয়তো অনিবার্য ছিল। আমাদের সমাজে আজও অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই বিষয়টিকে পরিচালক অত্যন্ত আবেগপূর্ণভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। বৃষ্টির মৃত্যু আমাদের শিখিয়ে দিয়ে গেল যে সত্যিকারের ভালোবাসা কখনো মরে যায় না, তা মানুষের মনে আজীবন বেঁচে থাকে। অনেক হয়তো তার বাকি জীবনটা বৃষ্টির স্মৃতি নিয়েই কাটিয়ে দেবে, কিন্তু এই স্মৃতিগুলো তাকে কখনো দুর্বল করবে না, বরং তাকে আরও শক্ত করে তুলবে। বৃষ্টির বাবা আর সাব্বিরের কথা বলতে গেলে তাদের সেই নীরব কান্না আর শূন্য দৃষ্টি আমাদের বারবার কাঁদিয়েছে। একজন বাবা যখন তার নিজের হাতে তার মেয়ের কবর তৈরি করেন, তখন সেই বাবার বুকের ভেতরের আর্তনাদ পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাব্বির, যে কিনা সব সময় ছায়ার মতো অনিকের পাশে ছিল, সেও আজ বড় অসহায়। এই মানুষগুলো প্রমাণ করে যে জীবনে চলার পথে এমন কিছু মানুষের প্রয়োজন হয় যারা নিঃস্বার্থভাবে শুধু পাশে থাকতে জানে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এই সমাপ্তি আমাদের মনে একটা বিশাল শূন্যতা তৈরি করে দিয়েছে। এতদিনের একটা মায়া, এতদিনের একটা টান, সবকিছু যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। কিন্তু জীবনের নিয়মই এমন, একটা কিছু শেষ হলেই নতুন কিছু শুরু হয়, আর ঠিক সেই নতুন শুরুর কথাই আমাদের জানিয়েছেন মিরাজ। ভিডিওর শুরুতেই মিরাজ যখন ক্যামেরার সামনে এসে এই নাটকের সমাপ্তি আর তাদের নতুন নাটকের ঘোষণা দিলেন, তখন সবার মনেই একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে প্রিয় নাটক শেষ হয়ে যাওয়ার কষ্ট, আর অন্যদিকে নতুন কিছু আসার প্রবল উত্তেজনা। মিরাজ জানিয়েছেন তাদের পরবর্তী সিরিজের নাম হতে যাচ্ছে দুই পৃথিবীর রাজা। নামটা শোনার পর থেকেই আমার মাথায় নানা ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। এই দুই পৃথিবী আসলে কি? কে এই রাজা? আর কেনই বা এমন নামকরণ? মিরাজ আরও জানিয়েছেন যে এই নতুন সিরিজে তার সাথে থাকছে অনন্যা, আর সাথে থাকছে এমন কিছু চমক যা আমাদের কল্পনারও বাইরে। আমার ধারণা এই দুই পৃথিবীর রাজা নাটকের গল্প হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটা গল্প, যেখানে হয়তো আমরা সমাজের দুই মেরুর মানুষের জীবন সংগ্রাম দেখতে পাব। সম্ভবত দুই পৃথিবী বলতে এখানে ধনী এবং গরিব এই দুটি আলাদা সমাজ ব্যবস্থাকে বোঝানো হয়েছে। হতে পারে মিরাজ এমন একটি চরিত্রে অভিনয় করবে যে কিনা জন্মসূত্রে এক পৃথিবীর বাসিন্দা, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাকে অন্য একটি পৃথিবীতে লড়াই করতে হয়। এমনও হতে পারে মিরাজ একই সাথে দুটি ভিন্ন জীবনযাপন করছে। একদিকে হয়তো সে খুব সাধারণ একটা ছেলে যে নিজের পরিবার আর ভালোবাসার মানুষদের নিয়ে একটা সাদামাটা জীবন কাটায়, আর অন্যদিকে হয়তো সে কোনো এক বিশাল সাম্রাজ্যের বা আন্ডারওয়ার্ল্ডের এক অঘোষিত রাজা। মানুষের জীবনের এই যে দ্বৈত রূপ, এই যে একই মানুষের ভেতরে লুকিয়ে থাকা দুটি ভিন্ন সত্তা, সেটাকে হয়তো খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হবে এই সিরিজে। আবার এমনও হতে পারে দুই পৃথিবী বলতে এখানে বাস্তবতা এবং কল্পনার দুই জগৎকে বোঝানো হয়েছে। আমার মনে হচ্ছে মিরাজের চরিত্রটি এমন কেউ হবে যে নিজের বুদ্ধিমত্তা আর সাহসিকতা দিয়ে এই দুই পৃথিবীর মাঝখানের অদৃশ্য দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করবে। অনন্যার উপস্থিতি এই নতুন সিরিজে একটা অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমার বিশ্বাস। আমরা এর আগে মিরাজ এবং অনন্যাকে একসাথে দেখেছি, এবং তাদের রসায়ন দর্শকদের কাছে সবসময় খুব প্রশংসিত হয়েছে। আমার মনে হচ্ছে এই নাটকে অনন্যা হয়তো সেই দুই পৃথিবীর মাঝখানের কোনো একটি শক্তিশালী চরিত্র হিসাবে আবির্ভূত হবে। সে কি মিরাজের সহযোগী হবে, নাকি তার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। সম্ভবত অনন্যা এমন একটি পরিবারের মেয়ে হবে যারা সমাজের খুব উঁচু তলার মানুষ, আর মিরাজ হবে একদম সাধারণ ঘরের একজন। তাদের এই আকাশ পাতাল দূরত্বের মাঝেই হয়তো গড়ে উঠবে কোনো এক গভীর সম্পর্ক, যাই দুই পৃথিবীকে এক বিন্দুতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে। আবার এমনও হতে পারে অনন্যা নিজেই একটি রহস্যময় চরিত্র, যে কিনা মিরাজকে তার এই দুই পৃথিবীর রাজা হওয়ার পথে নানাভাবে সাহায্য করবে অথবা পদে পদে বিপদে ফেলবে। তাদের দুজনের পাল্লা দিয়ে অভিনয় আর গল্পের পরতে পরতে লুকিয়ে থাকা সাসপেন্স এই নাটকটিকে অন্য সব নাটক থেকে আলাদা করে তুলবে। আর মিরাজ যে চমকের কথা বলেছেন, সেই সারপ্রাইজ কাস্ট নিয়ে আমার মনে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। এই সারপ্রাইজ কাস্ট কি হতে পারে?
আমার মনে হচ্ছে এমন কোনো জনপ্রিয় অভিনয়শিল্পী এই নাটকে যুক্ত হতে যাচ্ছেন যাকে আমরা হয়তো এই ধরনের চরিত্রে আগে কখনো দেখিনি। অথবা এমনও হতে পারে গরিব ঘরের রাজপুত্র নাটকের কোনো প্রিয় মুখকে আমরা এই নতুন সিরিজের সম্পূর্ণ ভিন্ন একটি অবতারে দেখতে পাব। হতে পারে সেই সারপ্রাইজ কাস্ট এমন কেউ যে গল্পের পুরো মোড় একাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে এই নতুন সিরিজটি আগের সব রেকর্ড ভেঙে দেবে। এখানে যেমন থাকবে আবেগ আর রোম্যান্স, ঠিক তেমনি থাকবে ভরপুর অ্যাকশন। সাসপেন্স আর থ্রিলার দুই পৃথিবীর এই যে টানাপোড়েন, এই যে ক্ষমতার লড়াই আর টিকে থাকার সংগ্রাম, এই সব কিছু মিলিয়ে দুই পৃথিবীর রাজা হতে যাচ্ছে আমাদের সবার জন্য এক বিশাল উপহার। এতদিনের একটি সফল যাত্রার পর যখন একটি টিম নতুন কিছু নিয়ে আসে, তখন তাদের উপর দর্শকদের প্রত্যাশার চাপ অনেক বেশি থাকে। তবে মিরাজ এবং তার পুরো টিমের উপর আমাদের সেই ভরসা আছে যে তারা আমাদের হতাশ করবেন না। তারা জানেন দর্শকদের পালস কিভাবে ধরতে হয়, কিভাবে একটা সাধারণ গল্পকে অসাধারণভাবে স্ক্রিনে তুলে ধরতে হয়। আমরা এখন শুধু অপেক্ষায় আছি কবে এই নতুন সিরিজের প্রথম পর্ব আসবে আর কবে আমরা এই দুই পৃথিবীর রহস্যের জট খুলতে শুরু করব। আমার তো মনে হচ্ছে প্রথম পর্ব থেকেই এই নাটকটি আমাদের স্ক্রিনের সামনে আটকে রাখতে বাধ্য করবে। আজকের এই পুরো বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের শেষ পর্ব আপনাদের কতটা কাঁদিয়েছে আর অনেকের সেই সিদ্ধান্তের সাথে আপনারা একমত কিনা সেটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, দুই পৃথিবীর রাজা নিয়ে আপনাদের কি মনে হয়? মিরাজের এই নতুন চমক কি হতে পারে বলে আপনারা ধারণা করছেন? আপনাদের সব থিওরি আর প্রেডিকশনগুলো নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে আর আমার এই বিশ্লেষণ যদি আপনাদের মনের কথার সাথে মিলে যায়, তবে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন সিরিজের প্রথম পর্বের রিভিউ আসার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয়জনদের সাথে নিয়ে সুন্দর সুন্দর বাংলা নাটক উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।